কি অবস্থা রে ভাইয়া? এই তোরা আনমিউট করতে পারিস না? পারিস তো? আরে শ্যাম ভাইয়া কি অবস্থা? রিফাত আর ফজলে কি আজকে গ্যাপ মারবে? এই যে আরেকটা ফাঁকিবাজ আসছে। আসুন। ভাইয়া বোকা বাক্সের মধ্যে যারা আছেন তারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আওয়াজ দিয়েন ভাইয়া। জি ভাইয়া শোনা যায়। পাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ। আমি যে প্রথম লেকচারে ভাইসা গেলাম তা কি করা যাবে? আসেন বাবা আজকে আচ্ছা ভাইয়া তাহলে একটু আমরা গল্পগুজব শুরু করি। গতকালকে আমরা বিভিন্ন ধরনের গুণটুন নিয়ে গল্পগুজব করছিলাম। বাসায় কি খুলে দেখার সময় হয়েছে ভাইয়া কারণ? মানে আপনারা তো অনেক ব্যস্ত মানুষ ভাইয়া, আপনাদের সময়ের তো অনেক দাম। এখন এই ব্যয়বহুল সময় খরচ করে একটু পড়াশোনার জন্য দেওয়ার মতো করে সময় হয়েছে কিনা একটু জানাইলে খুশি হইতাম আর কি। এই কেউ খুলে দেখছিলি খাতা? আসসালামু আলাইকুম। ছবি দেখাচ্ছে এটা ভালো ছিল। আচ্ছা এটা খুলে দে। আছেন ভাইয়া? তো ভাইয়া আমরা আরেকটু আজকে সামনে আগানোর চেষ্টা করব। আমি প্রথম ক্লাসে লেকচারে এসে গেছি, আমার প্রথম ক্লাসে এক্সট্রা ক্লাস দেওয়া হচ্ছে। আরে চন্দ্র
তাহলে তোর কষ্টের মান কি আমি যে ধরো যখন সেকেন্ড ইয়ারে ছিলি তখন ফেসবুকে আসছিল সেটা ক্যালকুলেট করে দেবো cos 2 pi c। আচ্ছা এবার একটু মনোযোগ দিই তো ভাইয়া, কারো স্পিকারে প্রবলেম থাকলে একটু কষ্ট করে মিউট করে ফেলেন, কারো স্পিকারে প্রবলেম থাকলে একটু কষ্ট করে মিউট করে ফেলেন। ওকে, এবার আমরা আরেকটু সামনের দিকে আগানোর চেষ্টা করি ভেক্টরের সামনের দিকে আগাতে যে আজকে ভাইয়া একদমই ওয়েল নোন যে টপিক গুলো আছে সেই টপিক গুলোতে তো যাবই, তার আগে আমাদের ইসাহাক স্যারের বই একটা বাণী আছে, সেই বাণীটা একটু সমাধান করব ভাইয়া। হ্যাঁ, একটু ওই যে কার্ল ডাইভারজেন্স নামে কিছু গল্পগুজব আছে, সেখানে কিছু কথাবার্তা ছিল, সেটা সলভ করব, দেখি সময় পাই কিনা। আর স্রোত এবং নৌকার কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো স্রোত নৌকার অঙ্ক ভাইয়া সারা জীবন একটা নির্দিষ্ট ওয়েতে করলেই হয়। আমি সব সময় বলি, আমি যখন একাডেমিকেও পড়াতাম তখনও বলেছি, রিভিশনে আসছি তাও বলছি, অ্যাডমিশনে যাব তাই বলবো, যে একটা পার্টিকুলার ফরম্যাট তৈরি করতে পারলে। আরে নেতা কি অবস্থা? ওকে ভাইয়া, তো স্রোত নৌকার অঙ্ক ভাইয়া সব সময় একটা নির্দিষ্ট ধারার মধ্য দিয়ে আগাতেই হয়। আসসালাম, আরেকটু পরে হয়, আরেকটু পরে এসে আমার 12টা বাজে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এটার প্রতি মায়া দিন দিন কমে যাচ্ছে। এটা কবে যে আরে বাবা বড় বাবা ছোট বাবা কম্বিনেশন, ছোট বাবা বড় বাবা কম্বিনেশন, আজকে বাবা তো সব ভস্ম করে দিবে দুই বাবা মিলে। ভাইয়া আজকে কি হাউসফুল? জিএটিপি। আচ্ছা এই তো দুই বাবা একসাথে বসছে, এই তো এতক্ষণে বোঝা গেল যে হ্যাঁ দুই বাবা আজকে ভস্ম করে দিবে। এই পুরো ক্লাস সাবধান, বাবারা যদি কোন নজর দেয় তাহলে কিন্তু ক্লাস ভস্ম হয়ে যাবে। আচ্ছা তাহলে দুই বাবা একসাথে বসে আসতে না। ভেরি গুড। আচ্ছা ভাইয়া এবার একটু সিরিয়াস হই, আমরা যে জায়গাটা নিয়ে কথা বলছি একদম ছোট মানুষের মতো করে কথা বলছি ভাইয়া। আমরা কথা বলবো স্রোত এবং নৌকার যে অঙ্কগুলো নিয়ে আমরা গল্প করে থাকি সেখানে। যখন কোনো টপিককে বারবার রিপিট করা হয় তখন বোঝা যায় এই টপিকের ওয়েটেজ ফ্যাক্টর অনেক হাই। একটা টপিক বারবার রিপিট করা মানে এইটা না যে আমরা বিরক্ত করতে চাই, এটার মানে হচ্ছে আমি আপনাকে বোঝাতে চাই যে এই টপিকটার ইম্পর্টেন্স অনেক হাই, এটা খুব বেশি ভালো করে পড়া দরকার, এটা মনে রাখা দরকার। তাই স্রোত নৌকার অঙ্কগুলোকে একটা ট্র্যাকে নিয়ে আসেন, কোনো উল্টাপাল্টা সূত্র মুখস্থ করার দরকার নাই, একটা পার্টিকুলার ট্র্যাকে নিয়ে আসেন, অঙ্ক সবগুলো বুঝাই যাবে। একটু খেয়াল করেন ভাইয়া, এইটা যদি কোনো রকম ভাবে একটা নদী হয়ে থাকে, এই নদীর আরে সর্বনাশ নেতা রেফাত আইছিস ভাই, গরম লাগলে বলিস এসে ছাড়বো, ঠিক আছে? আচ্ছা না তোরা তো ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে বাড়ি থেকে বের হস, তারপর তো দৌড়াইতে দৌড়াইতে আসিস, তাই প্রথম দিকে একটু হয় তারপর ঠিক হয়ে যায়, প্রথম দিকে একটু হয়। এবার সবাই গুনগুন শব্দ বন্ধ করি, আমরা কারেন্ট এবং রিভারের যে ম্যাপটা দেখার চেষ্টা করছিলাম সেটা ভালো করে দেখেন ভাইয়া, এটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো। তো একটা রিভার বলার মানে হচ্ছে তার একটা এভারেজ উইথ বা একটা গড় প্রস্থ আছে, ভাইয়া গড় প্রস্থ আছে। আমরা এখন প্রশ্ন করতেই পারি হ্যাঁ একটা নদী এরকম ভাবে বিভিন্ন প্রস্থের তো হইতে পারে, এরকম হইতে পারে ভাইয়া একটা জায়গায় এরকম, একটা জায়গায় এরকম, একটা জায়গায় এরকম, বিভিন্ন প্রস্থ তো হতে পারে ভাইয়া। প্রশ্ন হচ্ছে একটা মাঝি কোন নির্দিষ্ট সময় একাধিক প্রস্থ তার অতিক্রম করে না, একটা মাঝি কোন একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট প্রস্থ অতিক্রম করে। মনে করেন টম যদি এদিকে যায় তাহলে এই প্রস্থটা সে অতিক্রম করবে, ওই সেম মোমেন্টে সে এই উইথ ক্রস করতে পারবে। তাহলে একটা পার্টিকুলার মোমেন্টে কোন একটা মাঝি একটা পার্টিকুলার উইথ ক্রস করবে। সো আপনার কাছে এই প্রস্থটা ভেরিয়েবল, এইটা নিয়ে মারামারি করার কোনো দরকারই নাই, কারণ একটা মাঝি একই সময় একাধিক প্রস্থ কভার করতে পারে না। এখন আসেন ভাইয়া, এইটা যদি নদীর প্রস্থ হয়ে থাকে, একজন মাঝি যদি এইখান থেকে স্টার্ট করতে চান, নীরবে চলে যান, কোনো কথা বলতে হবে না। এখান থেকে কোনো মাঝি যদি ওপারে যাওয়ার জন্য স্টার্ট করতে চান
মনে করছি স্রোত এইদিকে আছে, তাহলে দেখেন তো ভাইয়া সে কত ভাবে এই ব্যাপারটা কভার করতে পারে। একটু ভালো করে দেখি তো ভাইয়া যে কত রকম ভাবে সে স্টার্ট করতে পারে। দেখেন সে চাইলে এই দিকে চলে যেতেই পারে, নদী পার হইতে পারবে কিনা সেটা পরে পড়েন। চাইলে এইদিকে সে স্টার্ট করতেই পারে, চাইলে এইদিকে স্টার্ট করতেই পারে, চাইলে এইদিকে স্টার্ট করতেই পারে। ভাইয়া ও চাইলেও কি এইদিকে পারে? তাহলে দেখেন তো এই অ্যাঙ্গেলটার স্টার্টিং অ্যাঙ্গেলের ভেরিয়েশন কত হবে? 180 ডিগ্রি। এটা ভালো করে মাথায় রাখেন, এটা এমসিকিউ এর প্রশ্ন, এটা এমসিকিউ এর প্রশ্ন এবং অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন যে নৌকার সাথে স্রোতের যে কোণ, এই কোণের সীমা কত পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এটা অ্যাডমিশনের এমসিকিউ এর প্রশ্ন। এখন আসেন ভাইয়া, আপনি এখন চিন্তা করতেই পারেন কেউ কেউ যে ভাইয়া মাঝিটাকে একটু থাপ্পড় দিয়ে এখানে পাঠান না। দেখেন এবার কি হয়। এবার তো ভাই দুনিয়ায় যত দিক আছে সব দিকে এসে পারে, কিন্তু সে যদি এইখান থেকে নদী অতিক্রম করে তাহলে প্রস্থ অতিক্রম করাটা বুঝায় না, প্রস্থের পার্শিয়াল অংশ অতিক্রম করা বুঝায়। তাই প্রস্থ অতিক্রম করা বা নদী অতিক্রম করতে গেলে তাকে এক পাশ থেকে আরেক পাশে যেতেই হবে। সেই জন্য আমরা ভেরিয়েশন বলি হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত। তাই এখন আমরা মনে করে নিচ্ছি ভাইয়া এই যে কারেন্ট বা স্রোত যেটাকে বলছিলাম, সেই স্রোতের যে বেগ সেটা হচ্ছে এরকম, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করছি মনে করেন। এইখান থেকে মাঝি যাবে ভাইয়া, এইটাকে আমরা বলছি কিউ, যেটা নৌকার বেগ, আর এই যে তাদের অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলছি আলফা। তাই প্রথম লিমিটেশন আমরা আলফার উপর আনলাম যে নদী অতিক্রমের আলফাটা কি হবে ভাইয়া? 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান আর 180 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। কারো কোনো আপত্তি থাকলে আওয়াজ দেন ভাইয়া। এবার যখন কোনো একটা বস্তুর উপর একাধিক ভেক্টর কাজ করে, যখন কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বিন্দুতে বা কোনো একটা পয়েন্টে মোর দ্যান ওয়ান ভেক্টর অ্যাক্ট করে, ডেফিনেটলি তাদের রেজাল্টেন্ট বা লব্ধি কাজ করে ভাইয়া। তাহলে তাদের রেজাল্টেন্ট বা লব্ধি কাজ করলো কোন দিকে ভাইয়া? এই যে দেখেন এইটা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলে অভ্যস্ত, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলে অভ্যস্ত। এবার ভালো করে চিন্তা করি তো ভাইয়া, ভালো করে চিন্তা করি তো ভাইয়া, এখান থেকে আমি স্টার্ট করেছিলাম, ইট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট, আর এইখানে আমি রিচ করেছি, এইটা হচ্ছে আমার রিচিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট আর রিচিং পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যদি আমি মার্ক করি তাহলে আমার দুই ধরনের গল্পটা চোখে পড়া খুব জরুরি কাজ। একটা হচ্ছে অ্যালং দ্য ব্যাংক বা তীর বরাবর সে কত ডিসটেন্স কভার করেছে, এইটা হচ্ছে তীর বরাবর বা অ্যালং দ্য ব্যাংক তার যে কভার ডিসটেন্স সেটাকে আমরা বললাম এক্স। এটা হচ্ছে তীর বরাবর যে দূরত্ব সে অতিক্রম করেছে নদী পার হতে যে। হইতেই পারে ভাইয়া মাঝিটা সোজা এখানে চলে যেতেই পারে, যদি সোজা এখানে চলে যায় তাহলে এক্স এর মানটা কত হয়ে যাবে ভাইয়া? 0। আচ্ছা, এবার গল্প হচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাতে যে তার ভার্টিক্যাল গ্যাপ কত হয়েছে। খেয়াল করো তো ভাইয়া, তার ভার্টিক্যাল গ্যাপটা এইটা কিনা? অ্যালং দা উইথ, যেটা প্রস্থ বরাবর, ভার্টিক্যাল না বলে আমরা এখন প্রস্থ বরাবর বলি। অ্যালং দা উইথ তার যে গ্যাপ সেটা হচ্ছে এইটা ভাইয়া। তাই এইটা হচ্ছে প্রস্থ বরাবর সরণ, তাহলে ওয়াই এটা হচ্ছে প্রস্থ বরাবর সরণ, আর এক্স এটা হচ্ছে তীর বরাবর সরণ। ওয়াই এটা হচ্ছে ডিসটেন্স অ্যালং দা উইথ, অ্যালং দা উইথ, আর এক্স এটা হচ্ছে ডিসটেন্স অ্যালং দা ব্যাংক, অ্যালং দা ব্যাংক। জাস্ট এতটুকু হলেই তো হয়। আর এরপর খুবই কঠিন একটা ফর্মুলা মনে রাখতে হয় ভাইয়া, বলতেই ভয় লাগতেছে, কি করব? এই যে দেখেন এত কঠিন একটা ফর্মুলা, s is equal to vt, এটা হইলে আপনারা কিচ্ছু লাগে না ভাইয়া, একটু ভেক্টর অ্যাপ্রোচ করে এইখান থেকে কি বোঝা যায় যে বেগ যেদিকে কাজ করবে সরণটা সেদিকেই থাকে, ঠিক আছে স্কেলার, তার মানে সরণ যেদিকে বেগ সেই দিকে। সরণ যদি জান্নাতের দিকে হয় বেগ জান্নাতের দিকে, সরণ যদি জাহান্নামের দিকে হয় বেগ জাহান্নামের দিকে। তাহলে ওই যে দেখেন দুইটা সরণের কথা বলেছিলেন, যদি তীর বরাবর সরণের কথা বলেন তাহলে তীর বরাবর দৌড়াব, এই যে তীর বরাবর সরণের কথা বললে তীর বরাবর বেগ দিবেন, আর প্রস্থ বরাবর সরণের কথা বললে প্রস্থ বরাবর বেগ দিবেন। কোনো কাজ নাই ভাইয়া, শুধুমাত্র এই দুইটা লাইনকে এইটার মধ্যে নিয়ে এসে ইনপুট দিবেন, আপনার গল্প এমনি এমনি শেষ হবে।
এবার আসেন দেখি ভাইয়া এখানে কার্যকরী বেগ কোনটা কোনটা, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, আর এদের দুইজনের ফলাফল হিসেবে দেখা গেছে কোনটা ভাইয়া আর। তো আমরা আপনাকে বলতেই পারি আর নামের যে ভেক্টরটা তৈরি হয়েছে এটা পি এবং কিউ নামের দুটো ভেক্টরকে যোগ করে। একটা কাজ করেন না ভাইয়া, যেহেতু এই স্রোত নৌকার অঙ্কে এই দুটো জিনিস একদমই কনস্ট্যান্ট, এইটাকে আমরা বললাম ব্যাংক বা তীর, আর এইটাকে বললাম উইথ বা প্রস্থ। সকল ঝামেলা শেষ করে ফেলেন ভাইয়া, এই একটা ছবি আপনার স্রোত নৌকার সকল অঙ্ক করার জন্য যথেষ্ট। আমার দেখা যাচ্ছে ভাইয়া মোবাইলটা ভেঙে ফেলা যায়, এটা একটা ভালো কথা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ওটা লিখে দিচ্ছি, ওয়েট কর, চিল্লাইস না কেউ। এইটা হচ্ছে ভাইয়া তীর বা ব্যাংক, আর এইটা হচ্ছে উইথ বা প্রস্থ। কথা না বলি, এইটা হচ্ছে উইথ বা ব্যাংক, আর এটা হচ্ছে কি বলে উইথ বা প্রস্থ, আর এটা হচ্ছে ব্যাংক বা তীর। এবার দেখি তো ভাইয়া, এইটাকে আমরা বলেছিলাম স্রোতের বেগ, এইটাকে বলেছিলাম আমরা স্রোতের বেগ। এবার আমাকে একটু বলেন ভাইয়া, স্রোত তীরের সাথে কত কোণ তৈরি করে আছে বলেন তো ভাইয়া? 0 ডিগ্রি। তাহলে তীরের দিকে তার অংশ কত? যার দিকে, যেদিকে আমরা দেখবো যার সাথে কোণ করেছে সকল কোণ আমরা তীরের সাথে নেব, সকল কোণ তীরের সাথে নেব। তাহলে তীরের সাথে স্রোত কত কোণ তৈরি করে? 0 ডিগ্রি। তাই এই দিকে আছে ভাইয়া পি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1, সো এটা হচ্ছে পি। আর এই দিকে তাহলে চলে গেল কত ভাইয়া? পি sin 0 ডিগ্রি। 2 মার্কের প্রশ্ন আসে ভাইয়া, স্রোত কখনো মাঝিকে নদী অতিক্রম করতে সাহায্য করে না, ব্যাখ্যা করো। স্রোত কখনো মাঝিকে নদী অতিক্রম করতে সাহায্য করে না, ব্যাখ্যা করো। তাহলে স্রোতকে যদি আমরা বিভাজিত করি, তাহলে স্রোতের সম্পূর্ণ বেগ কাজ করছে কোন দিকে ভাইয়া? তীরের দিকে। প্রস্থের দিকে সেই বেগের কোনো অংশ নাই। প্রস্থের দিকে যে বেগের অংশ নাই সেটা মাঝিকে প্রস্থ পার করতে কিভাবে সাহায্য করবে ভাইয়া? এই জন্য স্রোত কখনো মাঝিকে নদী অতিক্রম করতে সাহায্য করে না। ক্লিয়ার ভাইয়া? এবার যদি আমরা কিউ এর গল্প করি, এই কিউটা ছিল নৌকার বেগ ভাইয়া, এই কিউ ছিল নৌকার বেগ। তাহলে একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, এই কিউটা স্রোতের সাথে কত কোণ করে আছে দেখেন তো ভাইয়া? আলফা কোণ করে আছে। তাহলে এই দিকে কাজ করবে কি ভাইয়া? কিউ cos আলফা, আর এই দিকে কাজ করবে কি ভাইয়া? কিউ sin আলফা। এবার আর এর পাল্লায় ছোটেন ভাইয়া, দেখেন তো আর তীরের সাথে কত কোণ করে আছে? থিটা। সেই জন্য এই দিকে কাজ করবে আর cos থিটা, আর এই দিকে কাজ করবে আর sin থিটা। আমি আপনাকে খুবই স্পষ্ট ভাবেই এখন বলতে পারি যে আর এইটা যদি পি এবং কিউ যোগ করে পাওয়ার জন্য হয়, তাহলে পারে আমার এখন গল্পটা এরকম হতেই পারে। আর cos থিটা, এই যে আর cos থিটা, এটা সমান কি হবে? পি প্লাস কিউ cos আলফা। আর sin থিটা, এইটা সমান কি হবে? 0 প্লাস কিউ sin আলফা, দ্যাট মিন্স কিউ sin আলফা। ভাইয়া কারো কোনো আপত্তি আছে কিনা একটু কথা বলেন ভাইয়া। আর ভেক্টরটা পেয়েছে কিভাবে? পি আর কিউ যোগ করে। তাহলে আর এর যে কোনো দিকের অংশ পাবো কিভাবে? পি এবং কিউ এর ওই দিকের অংশ। তাহলে তীর বরাবর আর এর অংশ হচ্ছে আর cos থিটা। তাহলে এটা পেয়েছি কিভাবে? পি এর তীর বরাবর অংশ কিউ এর তীর বরাবর অংশ যোগ করে দিই। একই রকম ভাবে আর এর প্রস্থ বরাবর অংশ কিভাবে পাবো? স্রোতের প্রস্থ বরাবর অংশ আর নৌকার প্রস্থ বরাবর অংশ যোগ করে দিই। তাই এই দুটো লাইন থেকে এবার আপনি যদি কখনো আমাদেরকে বলেন S is equal to VT গল্পটা যদি আমরা বলতে চাই, তাহলে along the bank বা তীর বরাবর, দেখেন তো তীর বরাবর আমার সরণ কত? x। এবার বলেন তীর বরাবর আমার লব্ধি বেগ কত ভাইয়া? r cos থিটা ইনটু t। আর cos থিটাকে ভেঙে বললে কি হয় ভাইয়া? cos আলফা ইনটু t। তারপর মুড়ি কিনা খান। অঙ্ক আপনি টেনশন করবেন কেন? অঙ্কের নিজের টেনশনে মরে যাবে। এবার প্রস্থ বরাবর আসেন। তাহলে প্রস্থ বরাবর যদি আমি যাই, তাহলে প্রস্থ বরাবর সরণ হচ্ছে y,
প্রস্থ বরাবর বেগ হচ্ছে r sin থিটা, এইটা d। তাহলে একটু দেখেন, আমি যদি পুরা নদী পার হয়ে যাই তাহলে y টা কার সমান হবে দেখেন, d এর সমান হবে। তাহলে d এইটা সমান r sin থিটাকে ভেঙে বলে দিতে পারি q sin আলফা ইনটু t। ভাইয়া যারা এমসিকিউ এর জন্য একটু ডেসপারেট হব, যারা অ্যাডমিশনের জন্য প্রচন্ড রকম ডেসপারেট হব, তারা এই জায়গায় একটা গল্প মনে রাখলেই আপনারা কিছু মনে রাখার দরকার নাই। নদী পার হতে অতিক্রান্ত সময় হচ্ছে এটা, কারণ সময় বাঁচাইতে হবে। আপনি এখান থেকে আসবেন, এটা খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু 50 সেকেন্ড একটা এমসিকিউ দাগাইতে হবে। সেই ক্ষেত্রে এইটা হচ্ছে সবচেয়ে ভালো একটা গল্প। আমি আবার বলছি ভাইয়া, একটা ছবি, এই যে এইখানে যে ছবিটা আঁকা আছে, কি স্রোত নৌকার বাপ দাদার 14 গোষ্ঠীর 17 ইতিহাসে যত অঙ্ক আছে ভাই, সব অঙ্কের সমাধান এই এক ছবি। শুধু এই একটা ছবি নেবেন, কোন বরাবর গেছে গল্প বলবেন, অঙ্ক শেষ হবে ভাই। ডেমো নেই, একটু একটা অঙ্ক লিখবো ভাইয়া। একই জিনিসের জন্য একাধিক সূত্র মুখস্থ করবেন না, একই জিনিসের জন্য একাধিক টেকনিক অ্যাডপ্ট করবেন না, সবগুলোকে একটা ফরম্যাটে দিবেন, আপনার ইফেক্টিভিটি বাড়বে। মনে রেখেন, একই নিয়মের 10টা অঙ্ক করা মানে একটা অঙ্ক করা, আর ভিন্ন ভিন্ন নিয়মের 10টা অঙ্ক করা মানে 10টা অঙ্ক করা। মাথায় যেন এটা থাকে। ভাইয়া একটু কাইন্ডলি এই লাস্ট ছবিটা একটু আরেকবার ব্যাখ্যা করবেন, আমার নেট চলে গেছিল। জি জি এটা জি একটু খেয়াল করে দেখেন ভাইয়া, ভাই গুনগুনটা না করি। আমরা বলতে চাচ্ছিলাম যে এইটা হচ্ছে এই কারেন্ট বা স্রোত, এটা দেখেন তীরের সাথে কত কোণ তৈরি করে আছে 0, সেজন্য তার কম্পোনেন্ট দেখেন p cos 0, তাহলে এই দিকে ছিল p sin 0। কিউ নৌকা যেটা, সেটা তীরের সাথে যে কোণ তৈরি করেছে সেটা আলফা, তাই q cos আলফা, এদিকে q sin আলফা। এই দুই বেটার লব্ধি। স্রোত চাচ্ছিল নৌকা তুমি এদিকে যাও, মাঝি চাচ্ছিল নৌকা তুমি এদিকে যাও। নৌকা তখন কি করছে, তোমার কথাও রাখলাম, তোমার কথাও রাখলাম, আমি গেলাম এদিকে। ঠিক আছে, তাই এই যে কোনো একটা কিছুকে একাধিক জন চাইছ না, তাহলে কিন্তু সে কারো কাছে যাবে না, অন্যদিকে যাবে। খুবই সাবধান, ঠিক আছে, খুবই সাবধান ব্যাপারগুলো। তো একটু দেখেন ভাইয়া, তাহলে পরে এই r cos থিটা যেটা, এটা তৈরি হয়েছে কি ভাইয়া, এইটা আর এইটা যোগ করে। একই রকম ভাবে r sin থিটা তৈরি হয়েছে দেখেন এইটা আর এটা যোগ করে, যেটা আপনি দেখতে পাচ্ছিলেন। এর পরের অংশেই আমি এইটা নিয়ে বেশ খানিকটা মারামারি করব একটু পরে, তার আগে একটা অঙ্ক দিব। তাহলে একটু লিখছি ভাইয়া। একটি নদীতে স্রোতের বেগ, একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। Current velocity and boat velocity b, current velocity and boat velocity b 5 কিলোমিটার পার আওয়ার and 10 কিলোমিটার পার আওয়ার। এই যে দেখে নিস, যেটা ভুলে গেলে, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে বোট। A boatman covers the river. A boatman, আগে ইংরেজিতে বলা শুরু করে দিছি। আচ্ছা, একজন মাঝি নদীটি 16 মিনিটে অতিক্রম করতে গিয়ে, একজন মাঝি নদীটি 16 মিনিটে অতিক্রম করতে গিয়ে তীর বরাবর 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। একজন মাঝি 16 মিনিটে নদীটি অতিক্রম করতে গিয়ে তীর বরাবর কত বলছি ভাইয়া, 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। নদীটির প্রস্থ কত?
নদীটির প্রস্থ কত? তাহলে a boatman covers 10 kilometer along the bank. A boatman covers 10 kilometer along the bank to cross the river in 16 minutes. To cross the river in 16 minutes. Determine width of the river. Determine width of the river. আচ্ছা ভাইয়া, তাহলে একটু ঠান্ডা মাথায় একটা ম্যাথ সলভ করা দেখি, তারপর মনে হয় না এই ধরনের কোনো ম্যাথে কোনো ঝামেলা আমরা পাবো ইনশাআল্লাহ। একটু সবার আগে ম্যাথের ভিজুয়ালাইজেশনটা তৈরি করেন। আমি আবার বলছি, আপনি ইতিহাস পড়ছেন না, আপনি ফিজিক্স পড়ছেন, তো ছবি না এঁকে ম্যাথ করবেন না। ছবির উপর অর্ধেকের বেশি ম্যাথ হয়ে যাবে, বাকিটুকু ক্যালকুলেশন। তো আমাদেরকে বলছিল একটা নদীর প্রস্থ ক্যালকুলেট করতে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। আমরা বলছিলাম এই নদীতে স্রোতের বেগ কত সেটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আর একটা মাঝি এখান থেকে রওনা দিবে, ধরেন রওনা দিয়ে নদী অতিক্রম করতে যে তীর বরাবর একটা ডিসটেন্স কভার করেছে। ভাই একটু ক্রিটিক্স হন না, একটু ক্রিটিক্যাল মাইন্ডেড হন, এটিপির মতো বলতে শিখেন। আচ্ছা ভাইয়া, তীর বরাবর যে 10 কিলোমিটার বললো, তা ওই দিকে গেল না এই দিকে গেল, এটা বললো না যে? একটু বলতে শিখেন, ওই দিকে না এইদিকে কিছু বললো না যে ভাইয়া? কিছু না বলে দিলে বুঝতে হয় স্রোত যেদিকে আছে সেই দিকে, আর যদি বলে দেয় স্রোতের বিপরীত দিকে, তাহলে পারে কি যেখান থেকে এই যে শুরু করছেন তার যেদিকে স্রোত আছে তার বিপরীত দিকে তাকে পৌঁছাইতে হবে। এটা নিয়ে আমরা নেক্সট স্টেপে ম্যাথে আসবো। এখন বলেছিল ভাইয়া তীর বরাবর একটা দূরত্ব অতিক্রম করেছে সে, আর তীর বরাবর যে দূরত্বটা অতিক্রম করলো সেটা কত সেটা বলা আছে ভাইয়া। তাহলে এখান থেকে শুরু করে মনে করলাম এরকম কোন পজিশনে সে পৌঁছাইছে, এখানে সে পৌঁছাইছে, গুনগুন করবেন না প্লিজ। এইটা তাহলে কত ছিল ভাইয়া? 10 কিলোমিটার। তাহলে এখানে যদি তাকে পৌঁছাইতে হয় ভাইয়া, এটা তো পৌঁছাই গেছে, তাহলে সে আসলে রওনা দিছিল কোন দিকে? প্যারালেলোগ্রাম ড্র করে ফেলেন তাহলেই তো হলো। তাহলে এখান থেকে যদি আপনারা একটু কষ্ট করে প্যারালেলোগ্রামটা ড্র করেন, তাহলে সম্ভবত আমরা দেখতে পাবো যে ঘটনাটা কি হয়েছে। এই যে বেচারাটার কিউ, এবং এই নৌকার বেগটা কত ছিল সেটা কিন্তু আমরা জানি ভাইয়া। এইটা ছিল 5 কিলোমিটার পার আওয়ার, আর এটা ছিল কত ভাইয়া? এইটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। কত কোণে বেয়াদবরা বলে নাই, যেটা পরীক্ষায় সব সময় সবচেয়ে বেশি দেয়, আমি দেই নাই, আর এই কোণটার তো হাওয়াই নাই। তবে এতটুকু ইনফরমেশন দিছে, এই নদীটা অতিক্রম করতে তার যে সময় লাগছে সেটা হচ্ছে 16 মিনিট। ওকে, জিজ্ঞেস করেছি নদীর প্রস্থ কত। তো ওই যে ভাইয়া একটু আগের কোন গল্প ছাড়া গল্পটা শেষ করে দেন ভাইয়া, আপনার অঙ্ক হয়ে গেছে, আপনার অঙ্ক একদমই শেষ ভাই। পি কে রেজলিউট করেন, কিউ কে রেজলিউট করেন, আর কে রেজলিউট করেন। ওকে, যেটা কোয়েশ্চেন সেটাকে আগে কান ধরেন, যেটা কোয়েশ্চেন সেটার কান ধরেন। নদীর প্রস্থ, তাহলে প্রস্থ বরাবর সরণে যাবেন। তাহলে প্রস্থ বরাবর যদি সরণে যান অ্যালং দা উইথ বা প্রস্থ বরাবর, দেখেন কি কি আপনাকে ঝামেলা করে। সরণ হচ্ছে ডি, প্রস্থ বরাবর বেগ হচ্ছে আর সাইন থিটা। এই যে প্রস্থ বরাবর বেগ হচ্ছে আর সাইন থিটা ইনটু হচ্ছে টি। এবার আর সাইন থিটাকে ভেঙে বললে কি বলা যায় ভাইয়া? 0 প্লাস কিউ সাইন আলফা, দ্যাট মিন্স কিউ সাইন আলফা ইনটু টি। টি এর মান দেওয়া, কিউ এর মান দেওয়া, শুধুমাত্র একটা বেয়াদব নাই, সেটা হচ্ছে আলফা। আলফা বলে দিলে কি বের হয়ে যাবে দেখেন ভাইয়া? ডি বের হয়ে যাবে। তাহলে আলফা এইখানে যেহেতু প্রস্থ বরাবর নাই, আর একটা সুন্দর ডেটা দেওয়া আছে তীর বরাবর। চলেন না একটু ঘুরে আসি, তীর বরাবর সে কি বলে, along the bank কি বলে সেটা একটু ঘুরে আসি। তাহলে আমরা বলতে পারি x is equal to হচ্ছে r cos theta into t। তাহলে r cos theta মানে হচ্ছে p plus q cos alpha into t। একটু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা বাড়াইয়া। এবার একটু দেখেন ভাইয়া, x এর মান দেওয়া, p এর মান দেওয়া, q এর মান দেওয়া, t এর মান দেওয়া।
কি বের হবে? আলফা। ওই আলফাটা পুশ করে ওখানে বসলেই আপনার অঙ্ক শেষ। সেই জন্য বলছিলাম ভাইয়া জাস্ট সেপারেট দ্য ইকুয়েশন, জাস্ট সেপারেট দ্য ইকুয়েশন, দুটো ইকুয়েশন সেপারেট করেন, আপনার অঙ্ক আপনার সামনে এসে এমনি এমনি আবির্ভূত হবে ভাই। তাহলে এই x এটা হচ্ছে আমার 10 কিলোমিটার, p এটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, q এটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এই বেয়াদবটারে আমি অনেকক্ষণ ধরে খুঁজতাছি, আর t একটু কষ্ট করে মিনিটকে ঘন্টা বানাই নিয়ে। তাহলে 16 ডিভাইডেড বাই কত হবে ভাইয়া? 60। এইখান থেকে ভাই আমরা আলফার মান পাবো। এখন আর না হিসাব নিকাশ করি, তারপর আমরা ডি এর কাছে যে কিউ এর মান বসাই দেব, সাইন এইখান থেকে এটা নিয়ে এসে বসাই দেব, ই এর মান বসাই দিব, অঙ্কটা আমার শেষ। ভাইয়া জি ভাইয়া আলফার মান তো অসংজ্ঞায়িত আসে। তাহলে আমি উল্টাপাল্টা মান দিছি, ও আচ্ছা, তাহলে আমি উল্টাপাল্টা মান দিছি, ঠিক আছে। যদি কোনো কারণে আলফার মান অসংজ্ঞায়িত আসে তাহলে আমি উল্টাপাল্টা মান দিছি, মানগুলো যখন আমরা পরীক্ষায় দিব তখন ঠিকঠাক দিয়ে দিব, কারণ তার আগে তো অবশ্যই অঙ্কটা করব। কি cos আলফার মান একের চেয়ে বড় হয়ে গেছে? বাহ 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 বাহ, কত? 3.4 ভাইয়া। আচ্ছা তাহলে ভাইয়া এমন কিছু ডেটা দেওয়া আছে যা কখনোই সম্ভব না। এটা বেশি হয়ে গেছে। আচ্ছা ওকে, আমার তো মনের আবেগে যা যা মনে হয়েছে সবটা দিয়ে হয়েছে। ওকে, বোর্ডটা মুছে ফেলি ভাইয়া। এটা একটা ভালো প্ল্যান রিসার্চ, খালি কে উড়াই দিলেই হবে, কেটা উড়াই দিলে হয়ে যাবে। এই ধরনের ম্যাথ গুলো আসার সম্ভাবনা তখনই যখন তারা একটু পেঁচাইতে চায়। আর এইবার আসবো সেই চিরপরিচিত জায়গা যেখানে সব সময় অঙ্ক আসে, সর্বনিম্ন পথে নদী অতিক্রম করো, সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করো। এইগুলো গল্পে আমরা এখন আসবো, তার আগে অবশ্য এক্স এর পজিটিভ নেগেটিভটা বুঝাবো। বোর্ডটা মুছতে পারবো ভাইয়া? পারমিশন নিডেড। জি ভাইয়া। আচ্ছা, আমি আপনার সামনে এতটুকু এস্টাবলিশ করতে চেয়েছি যে স্রোত নৌকার অঙ্কে এই দুইটা ছবি এঁকে ইকুয়েশন ছাড়া ছাড়া আসলেই ভাইয়া কোনো কাজ নেই। সেটা যে লেভেলের অঙ্কই হোক, যেরকমই অঙ্ক, খালি এর উপর ফেলবেন, অঙ্ক দেখবেন, আপনি নিজে না জানলেও কিছুক্ষণ পর বুঝবেন এটা মনে হয় জানতে চেয়েছি। এবার আসেন তো দেখি ভাইয়া, আমরা একটু আপনাদের সাথে কয়েকটা ছবি আঁকার চেষ্টা করি। নরমালি এক গুনগুন করবেন না প্লিজ। মনে করেন ভাইয়া পি এরকম, মনে করেন ভাইয়া কিউ এরকম। তার মানে আমি বলতে চেয়েছি আলফাটা সূক্ষ্মকোণ, আলফাটা হচ্ছে সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। এই সময় আপনি দেখেন ভাইয়া আপনার এক্স যেটা পাবেন সেটা হচ্ছে পজিটিভ, এক্স যেটা পাবেন সেটা দেখেন পজিটিভ। এবার একটু কষ্ট করে আলফাটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসেন ভাইয়া, এমসিকিউ এর প্রশ্ন এবং আপনাদের খুবই পছন্দের বিশ্ববিদ্যালয় ভাইয়া প্রাচ্যের অক্সফোর্ডের প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ডের প্রশ্ন। সো ভালো করে খেয়াল করেন ভাইয়া। এবারও কিন্তু ভাইয়া আপনার এক্স পজিটিভ। ওকে, ডিসিশন পরে দেখি। এবার ভাইয়া পি এইদিকে, আরটা এক্স্যাক্টলি এইদিকে, তার মানে কিউ কোন দিকে? এইদিকে। এইবার দেখেন ভাইয়া এক্স 0, কারণ একদম ঠিক বিপরীত মাথায় পৌঁছে গেছে, এক্সটা হচ্ছে 0। তাহলে এই জায়গায় কোনো একটা ঘটনায় এক্স পজিটিভ, এইখানে এক্স পজিটিভ, এইখানে এক্স একদম 0। এই যে দেখেন ভাইয়া এইবারের এক্সটা কেমন দেখেন তো ভাইয়া,
এইবারের এক্সটা হচ্ছে নেগেটিভ। ক্যামেরাটা ফালাই দেবো, তাই তো? এটা খুবই ভালো হয়। আচ্ছা, ভাইয়া তাহলে ক্যামেরা ফালান পরে আগে লাস্ট কেসটা আরেকবার একটু বলেন। আমি তো কিছু বলবোই না, লাস্ট কেস কিছু বলবোই না আমি। আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় দেখি, আলফার মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এই যে দেখেন এখানে সূক্ষ্ম, এখানে 90 পর্যন্ত। আলফার ভ্যালু সূক্ষ্ম বা সমকোণ হলে আলফার ভ্যালু ভাইয়া, তাহলে অবশ্যই আমরা কি দেখেছি ভাইয়া? অবশ্যই আমরা দেখেছি এক্সট্রা পজিটিভ। আর এটার আরেকটা মজার জিনিস হচ্ছে ভাইয়া, যদি থিটার দিকে তাকান, তাহলে মজার জিনিস, থিটা এখনো দেখেন কি ভাইয়া? সূক্ষ্ম। তার মানে এক্স পজিটিভ, এই গল্পটার পেছনে আলফার কথা যদি বলি, তাহলে আলফা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান। ভাইয়া 0 ডিগ্রির সমান হলে নদী অতিক্রম করতে পারবে? একদম এই বরাবর যাবে, তাও তো তীর বরাবর যাবে, তাই না? সেজন্য সমানটা দিলাম। আর 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। আর থিটার সাপেক্ষে যদি বলতে চাই, তাহলে একটু পরে বলবো, বাকিগুলো কম্পেয়ার করে এসে বলবো। আলফা, হ্যাঁ এটা তো ভাই 90 ডিগ্রির চেয়ে একটু বড় হলেও এক্স পজিটিভ, 90 ডিগ্রির চেয়ে বড় হইলে ভাইয়া আচ্ছা একটু কথা বন্ধ করি। এরকম গল্প, তাই তো? এরকম গল্প যদি হয় তাহলে পরে এটা আসবে। হ্যাঁ, অনেকগুলো জায়গা ফাঁকা আছে। আচ্ছা, এবার আসি ভাইয়া। ভাইয়া জি, আলফা 0 ডিগ্রি হলে তো নৌকা তীর বরাবর চলে, তো ওটা রাখবো কেন শর্তটা আমরা? ও ভাইয়া ওই যে ও তো আর ওপার দিয়ে যাবে না, এই বরাবর তো তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব তো থাকবেই ভাইয়া। জি অফিসে পৌঁছাবে না, এই বরাবর যাবে। এই জায়গাটায় গল্প হয়ে আছে কামিং। এবার দেখেন ভাইয়া, এই জায়গাটায় এইটা একদমই ফিক্স ভাইয়া, x = 0। x = যদি 0 হয় তাহলে ডেফিনেটলি আলফাটা 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে, তাছাড়া x = 0 পাওয়া কোনোভাবেই পসিবল না। তাহলে x = 0 হলে আলফাটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে। আর x যদি নেগেটিভ হয় তাহলে ডেফিনেটলি আলফাটা কি হইতে হবে ভাইয়া? 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে x পজিটিভ এর ক্ষেত্রে এইটা সবগুলো সাফিসিয়েন্ট কিনা, x পজিটিভ এর ক্ষেত্রে আলফা সবগুলো সাফিসিয়েন্ট কিনা। একটু আগে বলছিলাম ভাইয়া যে কোন কেসে দেখা যাবে যে এরকম ঘটনাও ঘটতে পারে, সেই জন্য আলফার চেয়ে আমার রিলায়েবল ফ্যাক্টর হচ্ছে থিটা। তাই এই ধরনের x পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা ডিটারমাইনারটা আলফা আপনাকে কখনো সার্টেনলি মানে একদম স্পেসিফিক্যালি বলতে পারবে না। স্পেসিফিক্যালি যেটা বলতে পারবে সেটা হচ্ছে থিটা, কারণ x পজিটিভ না নেগেটিভ এটা নির্ভর করে পৌঁছানোর উপর, আর পৌঁছায় যে যায় যে বেগটা নিয়ে সেটা কিন্তু আর হয়ে। সেই জন্য এই ডিসিশন গুলো কখনো আপনি আলফা দিয়ে দিতে যাবেন না। এই ডিসিশন সব সময় আপনি কাকে দিয়ে দিবেন ভাইয়া? থিটাকে দিয়ে দিবেন। খেয়াল করে দেখেন, থিটা যখন লেস দ্যান 90 ডিগ্রি, তখন x পজিটিভ। x 0 কখন? যখন থিটা = 90 ডিগ্রি। আর x নেগেটিভ কখন? যখন থিটা > 90 ডিগ্রি। সো প্লিজ যখন আপনার ওই যে অপশনের মধ্যে নিচের কোনটি সত্য কোনটি মিথ্যা এই কথাটা থাকবে, ওই যে 1 1 2 2 3, ওই অপশনগুলোর মধ্যে আলফা নিয়ে আপনাকে দেয়া যাবে। আলফার মান ওই যে দেখেন এক এক রকম সেগমেন্টে আপনি এক এক রকম পাইতে পারেন, যেটা আপনি একটু আগে দেখেছেন, বাট এইটার দেখেন আপনি কোনো অল্টারনেটিভ পাবেন না। আপনি আপনার রাস্তায় রিজিড থাকবেন, যে অপশনটা থিটাকে সাপোর্ট করবে আপনি সেই অপশনটা বেছে নেবেন, অন্যদিকে তাকাবেন না ভাইয়া। তাহলে x পজিটিভ না নেগেটিভ এটা খোঁজার জন্য একদম রিলায়েবল সেক্টর হচ্ছে থিটা, আপনি সব সময় ডিটারমাইন করবেন ভাইয়া থিটা দিয়ে। ঠিক আছে ভাইয়া, বুঝাতে পেরেছি? এবার ভাইয়া
দুইটা বিশেষ ক্ষেত্র দেখব, দুইটা বিশেষ ক্ষেত্র দেখব। আশা করা যায় যদি সবকিছু ঠিকঠাক থাকে পরীক্ষা আপনি ওই দুই ক্ষেত্রের মধ্যে একটা অঙ্ক পাবেন যদি স্রোত নৌকা থেকে অঙ্ক আসে। আর এটা একটা প্রফিটেবল বিজনেস, কারণ এইটা এক অঙ্ক করলে হায়ার ম্যাথ আর ফিজিক্স দুইটা কভার করে, হায়ার ম্যাথ ফিজিক্স দুইটা কভার করে ভাই। তো বিশেষ ক্ষেত্রের প্রথম ক্ষেত্রটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করব, যেটা ম্যাথে বেশি আসে ফিজিক্সে কম আসে। সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম, তাহলে একটু আগে দেখি তো ভাইয়া আমরা নদী অতিক্রমের জন্য যে সময়টা বলে আসলাম সেটা ছিল d ডিভাইডেড বাই q sin আলফা, মনে করে দেখেন। এখন দেখেন ভাইয়া একটা নির্দিষ্ট মুহূর্তে নদীর একটা নির্দিষ্ট প্রস্থ সে অতিক্রম করবে, তার মানে এইটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট। তাহলে t এইটা পুরোটা কার উপর ভেরিয়েশনে আসছে ভাইয়া? আলফার উপর। তাহলে এখান থেকে আমরা বলতে চাই এই টিটা যদি মিনিমাম হয় ভাইয়া, টি মিনিমাম হলে বলেন তো ভাইয়া এই সাইন আলফা সেগমেন্টটা কি হবে? ম্যাক্সিমাম। আর এই সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালুটা যেন কত ভাইয়া? 1। তার মানে আলফা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 90 ডিগ্রি। তার মানে যদি কখনো স্রোত যেদিকে যাচ্ছে তার সাথে আমরা লম্বভাবে রওনা দেই, লম্বভাবে রওনা দেই, তাহলে আমার নদী অতিক্রম করতে সবচেয়ে কম সময় লাগবে। তাই এইটা হচ্ছে সবচেয়ে কম সময়ের শর্ত। থিটা কত সেটা বলতে পারবো না, বাট আলফার ভ্যালু হবে হচ্ছে 90 ডিগ্রি যদি আমি সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করতে চাই। তাই সর্বনিম্ন সময়ে নদী অতিক্রমের জন্য আমার আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে মাথায় রাখবো কথাটা। আরেকটা একদমই ফাঁকিবাজি গল্প, এটা ফিজিক্সে বেশি আসে, এই 2 নম্বর সেক্টরটা ফিজিক্সে বেশি আসে। সেটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী অতিক্রম, ক্রসিং এ রিভার ইন মিনিমাম ডিসটেন্স। সর্বনিম্ন পথে নদী অতিক্রম। এবার এটা যদি নদী হয় ভাইয়া, এই নদীটাকে অতিক্রম করতে চাই, তাহলে একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া দুইটা অবস্থানের সর্বনিম্ন ব্যবধান যেন কি? এই যে ক্লাস 6 7 এ বলতাম দুইটা রেখার সর্বনিম্ন দূরত্ব কি ভাইয়া? তাদের পারপেন্ডিকুলার গ্যাপ বা লম্ব দূরত্ব। তার মানে এইটার চেয়ে কম দূরত্ব ভাইয়া এখান থেকে ওপারের আর নাই। তাই পথটা যদি সর্বনিম্ন হতে হয় তাহলে তাকে এখানে পৌঁছাইতেই হবে। আর এখানে যদি সে পৌঁছায় ভাইয়া তাকে এইভাবে রওনা দিতেই হবে, কিচ্ছু করার নাই, কবি নীরব। আলফা কত হবে তা বলতে পারবো না ভাইয়া, কিন্তু এই ক্ষেত্রে থিটার মানটা কত দেখেন তো ভাইয়া। তাই থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে সর্বনিম্ন পথে নদী অতিক্রম করা হবে, আর আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করা যাবে। ইহা ফিজিক্সে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন, সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন, সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন। দেখেন মিনিমাম ডিসটেন্সে আমি রিভারটা ক্রস করতে চাই, তাহলে দুইটা লাইনের মিনিমাম গ্যাপ কোনটা হয়? পারপেন্ডিকুলার গ্যাপ। তাহলে আমার রিচ করতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে থিটা 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি মিনিমাম ডিসটেন্সে রিভারটা ক্রস করতে পারবো। আচ্ছা একটু একটা ম্যাথ লিখবো ভাইয়া। জি এখন বলবো ভাই সেই বাণীটা, এখনই সেই বাণীটা বলবো, ঠিক আছে? ওকে। একটি নদীতে নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ। একটি নদীতে নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ। সর্বনিম্ন পথে নদী অতিক্রম করতে হলে মাঝিকে কোন দিকে রওনা দিতে হবে? একটি নদীতে নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ,
সর্বনিম্ন পথে নদী অতিক্রম করতে হলে মাঝিকে কোন দিকে রওনা দিতে হবে? রিভার কি বলে, boat velocity is twice to current velocity. Boat velocity is twice to current velocity. By which angle a boatman has to start to cross the river in minimum distance? In minimum distance. ভাই বোর্ডটা দেখি না একটু কষ্ট করে ভাই, এটা মোটামুটি অনুসিদ্ধান্তের মতো মুখস্থ রাখবেন, তারপরের বাণী পরে বলি। তাহলে সর্বনিম্ন পথে যদি নদী অতিক্রম করতে চাই ভাইয়া, তাহলে আমাকে এখানে পৌঁছাইতে হবে। স্রোত যদি এমনে কাজ করে তাহলে আমাকে রওনা দিতে হবে এমনে। তাই এই বেচারাটা কত সেটা হচ্ছে আমার কোশ্চেন, আর এইখান থেকে আমি বুঝে গেছি থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাই একটু আগে আমরা দেখেছিলাম এইদিকে ছিল উইথ আর এইদিকে ছিল ব্যাংক, এইদিকে আমরা দেখেছিলাম পি, এইদিকে দেখেছিলাম কিউ কস আলফা, এইদিকে দেখেছিলাম আর কস থিটা, এইদিকে দেখেছিলাম 0, এইদিকে দেখেছিলাম কিউ সাইন আলফা, এইদিকে দেখেছিলাম আর সাইন থিটা। খেয়াল করে দেখি ভাইয়া, আমি যদি সর্বনিম্ন পথে নদী অতিক্রম করি তাহলে থিটার ভ্যালুটা দেখেন 90 ডিগ্রি, একটা সুন্দর একটা ইনফরমেশন। আর কিউ এর ভ্যালু পি এর ভ্যালু টুয়াইস, এটা বলে দাও। আপনার প্রশ্ন হচ্ছে আলফাটা কত? দেখেন আলফা এখানেও আছে, আলফা এখানেও আছে। এখানে আলফা নেওয়ার সমস্যা হচ্ছে এই থিটার মান যদি 90 ডিগ্রি বসাই, sin 90 এর মান হয় 1, তখন আর এর ভ্যালু ডিমান্ড করে, প্রবলেম। এখানে থিটার মান যদি 90 ডিগ্রি বসাই, cos 90 এর ভ্যালু 0, যেটা আর এর ভ্যালু ডিমান্ড করে না। সো আমার এই জায়গাটা প্রফিটেবল। সেই জন্য আমি যদি এইখানে বলি p প্লাস কিউ cos আলফা, এইটা সমান হচ্ছে r cos থিটা, আমার অঙ্কটা হয়ে যায় ভাইয়া। তাহলে এটা থাকলো p, কিউ এর ভ্যালু হচ্ছে p এর টুয়াইস, আলফার ভ্যালু আমি জানতে চাই, আর এইটা হচ্ছে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির ভ্যালু ভাইয়া ডেফিনেটলি 0, তার মানে এইটা হয়ে গেল 0। তাহলে এইখান থেকে আপনি cos আলফা সমান বলতে পারলেন নেগেটিভ হাফ, তার মানে আলফা ইজ ইকুয়াল টু বলতে পারলেন 120 ডিগ্রি। ভাইয়া ঢাকা ভার্সিটিতে যদি কখনো স্রোত নৌকার অঙ্ক আসে আর আপনি দেখেন যে আপনার হাতে কোনো সময় নাই কিন্তু একটা দাগ দেওয়া খুবই উচিত, তাহলে আপনি আর প্রশ্ন না করে উত্তরে যেটা 120 ডিগ্রি আছে ওটা দাগা দিয়ে চলে আসেন। এ পর্যন্ত ভাই 120 ছাড়া অন্য কোনো উত্তরের প্রশ্ন আসে না। ভাইয়া আমাদের বেলা 121 ডিগ্রি আসবে। ঠিক আছে, কারণ তুই পরীক্ষা দিবি তো, তাই সবার জন্য তুই দায়ী থাকবি। ঠিক আছে, এ পর্যন্ত ঢাকা ভার্সিটিতে 120 ডিগ্রি ছাড়া কোনো প্রশ্ন আসে নাই। এবার আপনি যদি টেকনিক্যাল হন, সেই জন্য আপনাকে অঙ্কটা দেওয়া, আপনি প্রথমেই খেয়াল করে নেবেন কি নৌকার বেগ আর স্রোতের বেগের গল্প কি আছে। খালি যদি দেখেন নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ, গল্প গুজব ছাড়া, টিং 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 টিং। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝাতে পেরেছি। এবার ভাইয়া জি আচ্ছা ভাইয়া, যদি বলে যে একই সাথে সর্বনিম্ন সময়ে বা সর্বনিম্ন পথে মানে অতিক্রম করা সম্ভব কিনা, সেক্ষেত্রে আলফা দিয়ে ব্যাখ্যা করব নাকি থিটা? সব সময় ভাইয়া একই সাথে, ভাই একই মোমেন্টে তো ভাইয়া সর্বনিম্ন আর সর্বনিম্ন পথ আর সময় পারবে না ভাইয়া, একই সাথে দুইটা পারবে না। মানে এটা যদি আসে সেই ক্ষেত্রে আমি কিভাবে মানে দেখাবো? যখন সর্বনিম্ন পথেরটা গল্প করবেন তখন আলফা একেবারে থিটা দিয়ে এক্সপ্লেইন করবেন, আর যখন সর্বনিম্ন সময়েরটা বলবেন তখন থিটা দিয়ে এক্সপ্লেইন, একেবারে আলফা দিয়ে এক্সপ্লেইন করবেন। ঠিক আছে আচ্ছা ভাইয়া। আচ্ছা ওকে, তার মানে সর্বনিম্ন পথে নদী অতিক্রম করাটা যে সময় সেটা সর্বনিম্ন না, আর সর্বনিম্ন সময়ে যে নদী অতিক্রম করে সেই পথটা সর্বনিম্ন। ভাইয়া জি। বুঝছো না, এর আগের ম্যাথটাতে তো স্রোতের বেগ মানে নৌকার বেগ ছিল স্রোতের বেগের দ্বিগুণ, সেক্ষেত্রে কিন্তু আলফা আমাদের অসংজ্ঞায়িত আসছে। বুঝি না, বাকি ওই যে 10 কিলোমিটারের প্রবলেম হইছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর ভাইয়া ওই যে এটার যে 4টা কেস দেখাইলেন না, লাস্ট কেস নিয়ে একটা ম্যাথ করাবেন? আচ্ছা এখন চুপ থাক একটু সবাই, খালি আগে আগে দৌড়াস কেন? ভাইয়া মুসলা কেন, আমার কারেন্ট চলে গেছিল। হাই হাই ওকে
ভাইয়া শোনা না কেন? রাহাত আসছে। রাহাত তোকে মনে হয় এই শিশুটাকে শহীদ ভাইয়া শুনতে ক্লাস থেকে পাচ্ছ? আসতে হবে। অবশ্য। ভাইয়া হুম। এগুলা বল। এগুলা রেকর্ডিং থাকবে? আমার কারেন্ট চলে গেছিল মাত্র। জি ভাইয়া রেকর্ডিং থাকবে। কিন্তু ভাইয়া ওয়েবসাইটে তো রেকর্ডিং এর অপশনই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ স্যার, কালকে রাত থেকে স্যার এটা হয়েছে স্যার। সবাই এবার গুনগুন বন্ধ করবেন। ভাইয়া সবাই বন্ধ করেন, অঙ্ক লিখেন। ভাইয়া আমি মনে হয় কথা বন্ধ করতে বলছি। একটু লিখেন ভাইয়া। 500 মিটার প্রশস্ত একটি নদীতে 500 মিটার প্রশস্ত একটি নদীতে স্রোতের বেগ 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ 8 মিটার পার সেকেন্ড। নৌকার বেগ 8 মিটার পার সেকেন্ড। একজন মাঝি নদীটি অতিক্রম করতে গিয়ে স্রোতের বিপরীত দিকে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। 50 মিটার দূরত্ব অতিক্রম করে। একজন মাঝি নদীটি অতিক্রম করতে গিয়ে স্রোতের বিপরীত দিকে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। কোশ্চেন নাম্বার 1, মাঝি কত কোণে পৌঁছিয়েছে? মাঝি কত কোণে পৌঁছিয়েছে? কোশ্চেন নাম্বার 2, মাঝি কত কোণে রওনা দিয়েছে? মাঝি কত কোণে রওনা দিয়েছে? কোশ্চেন নাম্বার 3, মাঝির লব্ধি বেগ কত? মাঝির লব্ধি বেগ কত? ওকে, লেটস স্টার্ট। সবাই নিজে নিজে ট্রাই করেন। ভাই কাউকে বলা ইংলিশ হয়নি। লব্ধি বেগের ইংলিশ কি? আমি বলতেছি ভাই, রেজাল্টেন্ট ভেলোসিটি। কোশ্চেন পুরোটা আচ্ছা। প্রথম থেকে বলতে পারবেন? আমি পুরোটা ইংরেজিতে বলবো ভাই, কোনবার বলি নাই সেটা আমার একটু বলবি। ওকে, তাহলে একটু লিখছি ভাইয়া। কারেন্ট ভেলোসিটি এন্ড বোট ভেলোসিটি, কারেন্ট ভেলোসিটি এন্ড বোট ভেলোসিটি be 4 meter per second and 8 meter per second. Current velocity and boat velocity be 4 meter per second and 8 meter per second in a river width of 500 meter. Width of 500 meter. A boatman covers 50 meter. A boatman covers 50 meter against the current to cross the river. To cross the river. Question number 1. By which angle he will reach? By which angle he will reach? Number 2. By which angle he will start?
by which angle he will start. Question number 3, determine the resultant velocity of boatman. Determine resultant velocity of boatman. Okay. ভাইয়া একটা ছোট্ট কথা বলে রাখি সবাইকে, একটা ছোট্ট কথা। সামনে যে বৃহস্পতিবার আছে ভাইয়া, সামনে যে বৃহস্পতিবার, কামিং বৃহস্পতি, এই বৃহস্পতিবারে রাত, হ্যাঁ অবশ্যই দিনের বেলা ছুটি, আর রাতের বেলা আপনাদের সাথে যদি আমি রাত 9টায় বসতে চাই, কারো কোনো প্রবলেম আছে কিনা? বুঝি না। অনলাইনে কোথায় আসবো দাঁত খাইতে? অনলাইনে এই গ্যাঞ্জাম করবি না, রাত 9টায় যদি বসতে চাই কোনো প্রবলেম আছে কিনা? ভাইয়া বৃহস্পতিবার রাত 9টা। তাহলে বৃহস্পতিবার কয়টায় দিব? রাত 12টায়। আচ্ছা ওকে, তাহলে বৃহস্পতিবার একটা কাজ করছি ভাইয়া, 11টা থেকে 12টা একটা ক্লাস দিচ্ছি। স্যার সকাল না রাত? তাহলে বৃহস্পতিবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত আপনাদের একটা ক্লাস হবে, এটা হচ্ছে অনলাইন পুরোটাই, সবাই একটু জয়েন করে নেবেন। 10টায় দেন, বুঝি না। 10টার দিকে, রাত 10টায়, 11টা অনেক বেশি। তোদের একটা অ্যাডমিশন ব্যাচের একটা ক্লাস আছে, মানে হয় ওদেরকে পরে দেওয়া লাগবে, না হয় আগে দেওয়া লাগবে। তো অ্যাডমিশন ভাইয়া 10টায় দেন। 10টায় দেন। বুঝি না ভিক্টর। 10টায় দেন ভাইয়া। হ্যাঁ 10টায়, যে আমার একটু প্রবলেম ভাইয়া, মানে হয় 9টায় নেওয়া লাগবে, না হয় 11টায়, কারণ অ্যাডমিশন ব্যাচের 2 ঘন্টা সময় লাগবে। 9টায় ঠিক আছে। হ্যাঁ 9টায় তো ঠিক আছে, 9টায় কোনো স্যার, সমস্যা 9টায় ঠিক নেই। আছে। 9টা ঠিক আছে ভাই। তাহলে 11টায় থাকলো, 11টা থেকে 12টা। ওমা আমাদের 9টায় 9টা। 9টা। ভাই আমরা বলে দিছি 11টা। এই দাঁড়া, ভোট নেই দাঁড়া। এই সবাই 9টা বলে দিছে ভাইয়া। 9টার পক্ষে যারা আছে শব্দ। আমরা হাত তুলতেছি। অফলাইন তো পরে গুনবো, অনলাইন পরে গুনবো। কি তোরা 9টায় রাজি? কিন্তু সংখ্যা তো 11টার পক্ষে বেশি হয়ে যাবে। এই ক্লাস 11টায়। ভাইয়া অনলাইনটা একটু দেখেন। এটা অপশনে। আমাদেরও দেখো। ভাইয়া অনলাইনের মানুষদের একটু দেখেন। অনলাইনে আর দেখো না, এমন করো কেন? ওকে, এখন দেখ এদিকে আয় ভাই, অঙ্কটা একটু দেখি। আয়, যুক্তরাষ্ট্রে কত? কোনটা? 1 কত? ওরকমই মনে হয়। একটু দেখি ভাইয়া, একটু বোর্ড, এই যে গুনগুন বন্ধ, পুরো গুনগুন বন্ধ। আমরা বলছিলাম একটা নদী আছে, সেই নদীটার প্রস্থ হচ্ছে 500 মিটার। এবার আমরা বলেছি যে এই 500 মিটার প্রস্থের একটা নদীতে আমি কি করব, একজন মাঝি যাবে, তো সেই মাঝিটা নদী অতিক্রম করতে যে একটা অকাজ হয়েছে। অকাজটা কি? সে এই যে স্রোত যদি এই দিকে হয় ভাইয়া, সে স্রোতের বিপরীত দিকে 50 মিটার দূরত্ব অতিক্রম করে সে নদীটাকে অতিক্রম করেছে ভাইয়া। তার মানে এটা অতিক্রম করতে যে এই যে এইটা হচ্ছে স্রোতের দিকে, আর স্রোতের বিপরীত দিকে 50 মিটার কভার করে ফেলেছে ভাইয়া। এইটা হচ্ছে আর, তার মানে এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই জায়গাটুকু তাহলে কত ভাইয়া? x is equal to -50 মিটার। এবার তাহলে আমরা, এই হচ্ছে আপনার সেই কিউ। আমরা কয়টা প্রশ্ন করেছি? সর্বপ্রথম সে কত কোণে পৌঁছাবে, ধরলাম এটা থিটা। নাম্বার 2, কত কোণে রওনা দিবে, আলফা। নাম্বার 4, তার লব্ধি বেগ কত, তার মানে আর কত। তাই আমার কোশ্চেন ছিল 1 নম্বরে কত কোণে পৌঁছাবে, 2 নম্বর কত কোণে রওনা দিবে, 3 নম্বর তার রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ কত। আই থিংক প্রশ্নের মধ্যে সবকিছু দেওয়া। এই পি হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড, আর কিউ হচ্ছে আমার 8 মিটার পার সেকেন্ড। এখন দেখি ভাইয়া, গরুর মতো কাজ না করে একটু মানুষের মতো কাজ করলে মনে হয় ভালোই হয়।
আমরা যদি x এর গল্প বলতে চাই ভাইয়া, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা জানি p, x ইজ ইকুয়াল টু আমরা জানি r cos থিটা ইনটু t। আর এইদিকে যদি d এর গল্প বলি ভাইয়া, d সমান হচ্ছে r sin থিটা ইনটু t। যেহেতু থিটা কোশ্চেন ছিল তাই থিটাকে রেখেছি ভাইয়া। একটু যদি ভাইয়া অনুপাত করি তাহলে d বাই x এটার গল্পটা কি হয় দেখতো ভাইয়া, আর আর কেটে যাবে, t t কেটে যাবে, sin থিটা বাই cos থিটা কি হয়ে যাবে ভাইয়া, tan থিটা। তাহলে এইখান থেকে আমরা থিটা সমান বলতে পারবো tan ইনভার্স d ছিল আমাদের 500 আর x হচ্ছে -50। কত আসে রে ভাইয়া? 5.71 5.71। আপনার কি মনে হয় থিটার ভ্যালু 5.71 হওয়া পসিবল? না। আমি এই জন্যই তো, আচ্ছা তুই কি নেগেটিভ সাইনটা দিছিস? আমার মনে হয় নেগেটিভটা দিস নাই। -84.289 ডিগ্রি। আচ্ছা, কোন ক্যালকুলেশনের রেজাল্ট মোবাইল থেকে বলার দরকার নেই। আচ্ছা বাবা, মাইনাস 84.29। আমি সেই জন্যই তো অঙ্ক দিচ্ছি, আমি বোধহয় অঙ্ক দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তোরা সত্যি সত্যি ক্যালকুলেটর ঠিক কোডে আছে তো? সবার উত্তর কেটে আসছে? সিয়াম ওই যে 70 কোথ থেকে আসছিল কেমনে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পারে একটু দেখি তো ভাইয়া এই প্রবলেমটা কোথায় ঘটে থাকে। আমরা গতকালকের ক্লাসেও এটার ঝামেলা নিয়ে কথা বলছিলাম, গতকালকের ক্লাসেও ঝামেলা বলছিলাম। আমাকে প্রথম একটা রিজিড ইনফরমেশন দে, এই ক্যালকুলেশনে এটা আসে কিনা, একদম প্রথম কথা এটা আসে। আচ্ছা, এবার আয় ভাইয়া আমি তোদের সাথে গল্পটা করার চেষ্টা করি যে এই ক্যালকুলেটর বেচারা যে অকাজটা করছে সেটা দেখ, ক্যালকুলেটর বেচারা যে অকাজটা করছে সেটা ভালো করে দেখ। ও কি করছে ভাইয়া, এই যে এই কোন অংশটুকু যেটা দেখতে পাচ্ছিস না ভাইয়া, দেখতো ভাইয়া একদম ক্লাস 9-10 এর একটা ত্রিভুজ তৈরি হয়েছে না ভাইয়া? ক্লাস 9-10 এর সেই ত্রিভুজে আমরা কি বলতে পারি না যে এইটা হচ্ছে আমাদের যদি কোণ হয় তাহলে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে ওই যে দেখেন 50/500 যদি করি, আমাকে কিচ্ছু একটু ডেটাটা বলবেন ভাইয়া। tan ইনভার্স 50/500 কত হয়? 5.71 কত? এই মানটাই প্লাসে আসে। কি রে, এক একটা ক্যালকুলেটর এক এক উত্তর দেয়। 5.71 আসে। ও এটা তো আমি উল্টাই বলছি, তো আমি তো এবার মান ঠিকই বলছি না, লম্ব বাই ভূমি তো বলছি না, আমি তো ভুল কিছু বলি না। তাইলে সব ঠিক আছে। এটা কত? 5.71। আমি ম্যানুয়াল অঙ্ক করছি প্রথমে, এরপরে অটোমেটিকে যাব। আমি প্রথমে ম্যানুয়াল অঙ্ক করছি। এই জায়গাটুকু কত ভাইয়া? 5.71 ডিগ্রি। এই যে এই জায়গাটুকু, এই যে এই জায়গাটুকু, তাহলে তোর থিটা পাবি কিভাবে ভাইয়া বলতো? প্লাস 90 ডিগ্রি। কত হয় ভাইয়া? 95.71 ডিগ্রি। 95.71 ডিগ্রি। কারো কোনো আপত্তি থাকলে আওয়াজ দিয়ে ফেলো ভাইয়া। ভাইয়া এই যে 5.71 এর পার্টটুকু একটু বলেন তো, মানে এই যে অ্যাঙ্গেলটা একটু বলতে দেখেন, লাল একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে ভাই, এবার ক্লাস 9 এ ওঠেন। লাল যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই কোণটা যদি বলে থাকি তাহলে এইটা সমান কি বলতে পারবেন? এটা লম্ব আর এটা ভূমি। ভাই গুনগুন করাটা কি খুব জরুরি? খুবই জরুরি। তাহলে এই কোণটাকে আমরা যদি বিটা নাম দেই, তাহলে বিটা সমান যেটা দাঁড়াচ্ছে একটু খেয়াল করে দেখেন, tan ইনভার্স লম্ব ডিভাইডেড বাই ভূমি। আপনি বলতেই পারেন ভাই নেগেটিভ কেন নেন নাই? তো ভাইয়া আমি তো এই যে এই কোণটুকু জাস্ট দেব,
এই কোণটুকুর জন্য আমার এই দূরত্ব দরকার, এইটা দরকার, সেই জন্য দেখেন আমি সেই কাজটা করে রেখেছি। তাহলে এবার ম্যানুয়ালি দেখা যাচ্ছে থিটার মানটা কত হবে, এই জায়গা এইটার সাথে 90 ডিগ্রি আমি অ্যাড করলেই পাবো, তার মানে 95.71 ডিগ্রি হবে হচ্ছে থিটার মান যদি আমি ম্যানুয়াল ক্যালকুলেশনে আসি। এবার প্রশ্ন হলো যে এই জায়গায় ভাইয়া তাহলে প্রবলেম কি হইছে, এই জায়গায় প্রবলেম কি হইছে, যে এই জায়গায় আমাকে ঝামেলা কেন করলো? তাহলে দেখেন তো ভাইয়া এই জায়গার ক্ষেত্রে আমার, এবার তোদের কথা ভরসা রাখা যাবে না, এই জায়গায় ঠিক লিখছি না ভুল লিখছি? sin বাই cos মানে tan হয়, দেখি না বাবা, এবার ঠিক আছে, নেগেটিভ 84 পয়েন্ট সামথিং, ওকে ডান। এখন দেখেন তো ভাইয়া থিটার এই মানটা আসার অর্থ একটু ভালো করে দেখতে হবে, একটু ভালো করে দেখতে হবে ভাই। এবার আবার বোর্ডে আসেন, গতকালকেও থিটা নিয়ে এরকম ঝামেলা আমি করছি, এরকম না যে আজকেই প্রথম করছি। একটু বোর্ডে তাকাবেন, আপনি যে থিটাটা এই দিকে দেখেছিলেন তা এইটা যদি আমার 90 ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে এই পাশে যে কোণটা আছে এই কোণটা ছোট না বড় 90 ডিগ্রির চেয়ে ভাইয়া বলো তো? এবার আমার গতকালকের ক্লাসের কথা বলো, ক্যালকুলেটর সব সময় কোন কোণটার মান দেয়, ছোট কোণটা না বড় কোণটার মান দেয়? ছোট কোণটার মান দেয়। তাহলে এই দুই কোণের মধ্যে আমাকে ক্যালকুলেটর কোন মান দিয়েছে? এইটা দেখেন ভাইয়া, এই কোণটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ টি এর সাথে, আর এই কোণটা দেখেন ভাইয়া এটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেগেটিভ হয় না পজিটিভ হয়? এটা হচ্ছে নেগেটিভ হয়। এই নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে এই যে স্রোতের সাথে যেহেতু কোণ তৈরি করবে তার মানে এটা কি হয়ে আছে ভাইয়া? ক্লকওয়াইজ। তাই এই নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করে, নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করে স্রোতের দিকের সাথে না, স্রোতের দিকের বিপরীত দিকের সাথে 84.29 ডিগ্রি অতিক্রম করে কোণ তৈরি করে আছে। স্রোতের দিকের সাথে না, স্রোতের বিপরীত দিকের সাথে 84.29 ডিগ্রি কোণ তৈরি করে আছে। অন্যভাবে বুঝেন, নেগেটিভ অ্যাঙ্গেল মানে অবশ্যই কি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকের অ্যাঙ্গেল। এবার কার সাথে কোণ করবে ভাইয়া? আপনি তো বলেই আসছেন থিটা কার সাথে? পি এর সাথে। তাহলে পি এর সাথে ঘড়ির কাঁটার দিকে এত কোণ করা এটা ছাড়া কোনোভাবেই পসিবল না। তাহলে এইখান থেকে ভাইয়া আমরা বলতে পারি সুতরাং থিটা এর গ্রহণযোগ্য মান দুই ভাবে বলতে পারে, স্রোতের বিপরীত দিকের সাথে 84.29 ডিগ্রি আর স্রোতের দিকের সাথে কত? স্রোতের দিকের সাথে উইথ দা কারেন্ট যেটাকে বলে সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 84.29 ডিগ্রি। কত আসে ভাইয়া? 95.71। সো আপনি ম্যানুয়ালিও করতে পারেন, আপনি অটোমেটিক্যালিও করতে পারেন। জি, কালকে যখন আমরা এই কোর্সগুলোতে সাইন দেখছি তখন এই ইরোটা আসছে ভাইয়া যে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস এইজন্য এই ইরোটা দেখাচ্ছি, কিন্তু কজের ক্ষেত্রে এই ইরোটা দেখা যায়, কিন্তু এই ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্টে তো আমরা tan নেগেটিভ, এই ক্ষেত্রে ইরোটা কেন? আচ্ছা একটু খেয়াল করে দেখি ভাইয়া যে এই জায়গায় বেসিক প্রবলেম যেটা হয়েছে, গতকালকে ভেক্টর দুইটার কোণ যখন নিয়েছি সব একটা প্লেনে নিয়েছিলাম, ভেক্টর দুইটার কোণ নিয়েছিলাম না, তখন ভেক্টর দুইটাকে একটা তলে ছিল। এখানেও দেখেন তার একটা তলে আছে, কিন্তু সেখানে এই ভেক্টরটার ডিরেকশন পার্টিকুলারলি এই দিকে। এবার কোণ আমার এই ভেক্টরের সাথে বললে সেই কোণটা এদিকে হতে পারে, সেই কোণটা আবার তার বিপরীত দিকের সাথে বললেও সেই কোণটাই প্রকাশিত হয়। তাহলে এখন দেখেন দ্বিতীয় চতুর্ভাগে সাইনকে নিয়ে কোনো প্রবলেম না থাকলেও, কি বলে না থাকলেও কসকে নিয়ে প্রবলেম আছে। ক্রস প্রোডাক্টে শুধুমাত্র কাকে পাইছিলি ভাইয়া? সাইন। সেই জন্য আমার শুধুমাত্র এই ঝামেলাটা আমাকে সাইনের একটা ঝামেলায় ফেলে দিছিল, কিন্তু কস তো এখানে আমাকে সেটা ইন্ডিকেশন দিবেই ভাইয়া। তাই এই যে ট্যানের যে ইন্ডিকেশনটা, সেই ইন্ডিকেশনটা আমাকে কে দিয়ে দিয়েছে ভাইয়া? কসের এই সেগমেন্টের জন্য ইন্ডিকেশনটা চলে আসছে। ঠিক আছে, নেগেটিভ 50 মিটার ইউজ করা আমাকে কি বলেছিল ভাইয়া? স্রোতের বিপরীত দিকে 50 মিটার আসছে দূরত্ব। অবশ্যই যে তুমি এইভাবে আসো, তুমি যেটা বলতে চাচ্ছ এটা, ঠিক আছে, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে এটা দূরত্ব।
আর যদি আমি বলি সব হচ্ছে স্রোতের দিকের সাথে কোণ নিব, তাহলে ঠিক আছে ভাইয়া? ওকে, এবার তাহলে থিটার মানটা কি গেল ভাইয়া? 95.71 ডিগ্রি। যার যেভাবে খুশি সে সেভাবে করবা, আমার কোনো আপত্তি নাই। ভাইয়া এবার আমার সাথে একটু কথা বলো, আলফা কিভাবে বের করা যায়? আলফা বের করতে চাই, থিটা পেয়ে গেছি না ভাইয়া? আমার ডি দেওয়া আছে না ভাইয়া? তাহলে একটু খেয়াল করি, টি কিন্তু আবার নাই, তার মানে ডি দিয়ে আমার খুব বেশি লাভ যে হয় তা না। তাহলে আমার বেগের মধ্যেই যদি আমরা যাই, তাহলে একটু খেয়াল করে দেখি, আর cos থিটা এইটা সমান আমাদের কাছে ছিল p q cos আলফা। মনে করে দেখো, এখন প্রবলেম হচ্ছে আমি তো আর এর মান জানি না, সো আমি এই জায়গা থেকে খুব বেশি লাভ নিতে পারলাম না। আবারও দেখো, আর sin থিটা এইটা সমান যে q sin আলফা বলবো, এবারও ভাইয়া থিটার মান জানলেও আর এর মান জানি না, তার মানে আমি খুব বেশি সুবিধা পাইলাম না, তার মানে আমাকে বেশ খানিকটা প্যারা দিচ্ছে। তাই প্যারা যদি দিয়ে থাকে, তাহলে মুখস্থ বিদ্যায় একটা বলে দেওয়া যেতেই পারে, আর মুখস্থ বিদ্যা ছাড়াও একটা বলা যেতে পারে। মুখস্থ বিদ্যাটা বলে দেই, tan থিটা সমান হচ্ছে q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। থিটার মান জানি, q এর মান জানি, p এর মান জানি, q এর মান জানি, মানে আলফার মান পাবো। মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যার বাইরে সরে এসে যারা আমরা বলতে চাই, তারা বলতে চাই x ইজ ইকুয়াল টু ভাইয়া আমরা বলেছি p প্লাস q cos আলফা ইনটু t, আর d সমান আমরা বলেছি q sin আলফা ইনটু t। তাহলে ভাইয়া d ডিভাইডেড বাই x এইটা সমান কি বলবো? d ডিভাইডেড বাই x এইটা সমান আমরা কি বলবো? ডেফিনেটলি q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা, আর d ডিভাইডেড বাই x এটাকে তো আমরা অবশ্যই tan থিটা বলবো ভাইয়া। এই যে এটা নেগেটিভ x ছিল, সরি, তাহলে এটা হচ্ছে tan থিটা, বসাই দিলেই আমরা পাচ্ছি। সো প্যারা নেওয়ার দরকার নেই, আমরা এইখানে যদি মান বসাই দেই, তাহলে পারি এই জায়গাগুলোতে থিটার মান বসাবেন, কিউ এর মান বসাবেন, পি এর মান বসাবেন, কিউ এর মান বসাবেন, একটা লম্বা সমীকরণ তৈরি হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হবে, সেই ইকুয়েশন থেকে আপনি আলফার মান পাবেন। তার মানে 2 নম্বরটা গেল। তাই 2 নম্বরটা থেকে সরে গিয়ে এবার যদি আপনি আর এর মান চান, আমি আর কোনো কথাই বলতে চাই না, দুনিয়া যা যা আছে সব থেকে আর বের করতে পারেন। আর রিলেটেড দুনিয়া যা যা আছে সব সূত্রে খালি বসাই দিলে আপনি আর এর মান পেয়ে যাবেন। ভাইয়া ইহা একটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ছিল। ভাইয়া কি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ছিল? জি আচ্ছা ভাইয়া, এখানে এই যে কোশ্চেনে যখন বলা হলো যে স্রোতের বিপরীত দিকে 50 মিটার অতিক্রম করে, কিন্তু এখানে জিনিসটা দিকে হয়ে গেল না? কোনটা? যে x equals to 50 মিটার। x ইকুয়াল টু তো আমি নেগেটিভ 50 বসাইছি ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা বেগ, এটা দূরত্ব, বেগ আর দূরত্ব, এইটা এই কম্পোনেন্টটা, হ্যাঁ পেলাম। ভাইয়া একটু কথা শুনতে হবে, আপনি প্রশ্ন করছেন না তার মানে কি অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, গুনগুন করতে হবে, তাহলে তো ভাই বাসায় বসে থাকতে হবে। হ্যাঁ বলবেন। এখানে আমার বিটা আছে, হ্যাঁ বিটা আছে, তারপর এই অ্যাঙ্গেল তবে এইখান থেকে আলফা বের করা যাবে, মানে এইটা এই কম্পোনেন্টটা নিব, তাহলে কোন তো লাগবে, কোন কোথায় এখান থেকে কোন বের করা যাবে না, সাইন কস পাল্লে করে ফেলিস, কারণ নিতে চাচ্ছি না, পাল্লে করে ফেলিস। একটা ম্যাথ তো অনেক ভাবে করা যায় ভাইয়া, যদি হয় তাহলে করে ফেলিস, আমার কোনো সমস্যা নেই। এবার আসি ভাইয়া, তাহলে একটু অন্যদিকে সরি, তাহলে আমরা স্রোত নৌকার প্যারাগুলো থেকে একটু সরে অন্য রাজ্যে যাব ভাইয়া। স্রোত নৌকার প্যারাগুলো তাহলে দিলাম, এই জায়গাগুলো যেটা ছিল ওই নেগেটিভ কথা গতকালকেও আমরা বারবার করে বলেছিলাম, আজকেও বললাম, এগুলো ভালো করে মাথায় রাখবা। এবার আসো তো ভাইয়া, আমরা আরেকটা ম্যাথ একটু লেখার চেষ্টা করি তো ভাইয়া, দেখি ছোটবেলার গল্প একটু করব। আচ্ছা ভালো কথা, একটা এমসিকিউ এর গল্প মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি, একটু নাম ধরে ধরে জিজ্ঞেস করবো এবার, তারা
এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এই প্রশ্নের উত্তর না বললে আবার যারা মেডিকেল পরীক্ষা দিবে তারা রাগ করবে, তো তাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। প্রথম প্রশ্ন হচ্ছে এ এবং বি এর অ্যাঙ্গেল কত? এ এবং বি এর অ্যাঙ্গেল কত? ওই আমি দেখতে পাইতেছি 60 ডিগ্রি। 120 আচ্ছা, একটু সবাই মনে রাখেন ভাইয়া, ভেক্টর অলওয়েজ অ্যাক্ট ফ্রম এ পয়েন্ট, নেভার টু এ পয়েন্ট। ভেক্টর সব সময় একটা বিন্দু থেকে কাজ করে, কোনো বিন্দুতে কাজ করে না, একটা বিন্দু থেকে কাজ করে। তাহলে দেখেন এটা যদি সেই বিন্দু হয়, বি সেই বিন্দু থেকে কাজ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু এ দেখেন ওই বিন্দুতে টু দা পয়েন্ট কাজ করছে, তাই ওইটারে কান ধরে টাইনা এই দিকে নিয়ে আসেন। তাহলে পারে এই দুটো ভেক্টরের মধ্যে এখন কোন কোনটা বলবো একটু ভালো করে দেখি। একটা কোণ হতে পারে এইটা, আর আরেকটা কোণ হতে পারে এইটা। দুটোই তো এই দুইটা ভেক্টরের, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সব সময় ছোটটাকে বোঝায়। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সব সময় ছোটটাকে বোঝাবে, তাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এইটা না। তাই দুইটা জিনিস ইনফরমেশন দিয়েছি। নাম্বার 1, ভেক্টর অলওয়েজ অ্যাক্ট ফ্রম এ পয়েন্ট। ভেক্টর সব সময় একটা বিন্দু থেকে কাজ করবে। তাহলে দুইটা ভেক্টর যদি একটা বিন্দু থেকে কাজ করে, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কোনটা বলবো? যে কোণটা তাদের মধ্যে ছোট সেই কোণটাকে আমরা কাউন্ট করব। সো ইট ইজ দ্য অ্যাঙ্গেল। তাই এই কনভেনশনাল রুলের বাইরে যে না, তাহলে পারে মেডিকেল অ্যাডমিশন টেস্টের এত সুন্দর প্রশ্নের উত্তর পাবেন। এটা নাকি মেডিকেলের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর মধ্যে একটা ছিল। না ভাই, আমার ওটা রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত। আমি বায়োলজি খুব পছন্দ করি, তো আমার খুব পছন্দের সাবজেক্ট হচ্ছে বায়োলজি। ঠিক আছে, ঠিক আছে, আমার শিরায় শিরায় প্রবাহিত। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার ভাইয়া একটা ছোট্ট কথা একটু লিখিত, ভাইয়া প্রশ্ন লিখিত একটা দেখাও যে রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের দ্বিগুণ। দেখাও যে রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের দ্বিগুণ। show that curl of linear velocity is twice to angular velocity. দেখাও যে রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের দ্বিগুণ। show that curl of linear velocity is twice to angular velocity. সবাই বোর্ডে ভালো করে খেয়াল করে দেখি। আগে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা দেখে নিই। একটা বস্তু যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে তার কৌণিক বেগ কাজ করবে কোন দিকে? দেখেন ভাই, এইভাবে ঘুরছে, তার মানে কৌণিক বেগ কাজ করবে কোন দিকে? এই দিকে। যদি এইভাবে ঘুরতো তাহলে কাজ করতো কোন দিকে ভাইয়া? ভেতরের দিকে। তাই যেহেতু এইভাবে ঘুরছে, তার কৌণিক বেগ কাজ করছে লম্বভাবে বাইরের দিকে। কথা নাম্বার 1। কথা নাম্বার 2, ব্যাসার্ধ সব সময় কাজ করে কেন্দ্র থেকে পরিধির দিকে। তার মানে এইটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ সব সময় কাজ করে সেন্টার টু সার্কামফারেন্স। কথা নাম্বার 3, এইখানে তার লিনিয়ার ভেলোসিটি কোনটা? ওইখানে যদি সে ফ্রি হইতো যেদিকে যাইতো কোন দিকে? এই দিকে। এবার আমরা তাহলে কোশ্চেন করার চেষ্টা করছি যে ভি ওমেগা এবং আর এর মধ্যে সম্পর্কটা আমরা কিভাবে পাবো। তাহলে আমরা একটু আগে বলেছি ভেক্টর অলওয়েজ অ্যাক্ট ফ্রম এ পয়েন্ট। ভি এই পয়েন্ট দিয়ে কাজ করছে, আর টু দা পয়েন্ট কাজ করছে, তাই তাকে ফ্রম দা পয়েন্ট বানাইলাম। আর ওমেগা সেটা এই দিকে, তার মানে দিস ওয়ান। এখন প্রথম কথা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আমরা কোনটা বলে থাকি? ওমেগা ক্রস আর না আর ক্রস ওমেগা? দুইটাই তো হইতে পারে না, যে কোনো একটা। হয় আর ক্রস ওমেগা আর না হলে ওমেগা ক্রস আর, কোনো একটা হবে। একই সাথে তার দুইটা হইতে পারে। তাহলে একটু দেখি তো ভাই কোনটা সাপোর্ট করে। আমরা দেখতে পাচ্ছিলাম ওমেগা এই দিকে আর এই দিকে, আর ভি কোন দিকে সেটা তো চোখে দেখা যাচ্ছে। এবার যদি আমি আর ক্রস ওমেগা করি, আর ক্রস ওমেগা, তাহলে ভি কোন দিকে যায়? নিচে। কিন্তু আমার ভি কিন্তু নিচে না। তাহলে এবার ওমেগা ক্রস আর করলে কি হয়?
উপরের দিকে যায়, তার মানে এইটা হচ্ছে ওমেগা ক্রস আর। এইটা হচ্ছে ওমেগা ক্রস আর, নট আর ক্রস ওমেগা। এখন বলা হচ্ছিল এই যে রৈখিক বেগের যদি আমি কার্ল নেই, তাহলে এইটা হবে কৌণিক বেগের যে কার্ল এক্সিস্ট করে, একটি কৌণিক বেগ যে এক্সিস্ট করে সেটার দ্বিগুণ। তাহলে সবার আগে একটু দেখে নেই কৌণিক বেগটাকে কি বলা যেতে পারে। তাহলে ওমেগা, এইটাকে আমরা বললাম ওমেগা এক্স আই, ওমেগা ওয়াই জে, ওমেগা জেড কে। আর এইটাকে আমরা বললাম এক্স আই, ওয়াই জে, জেড কে। তাহলে কষ্ট করে ভিটা বের করে নেই না আগে। তাহলে ভি যদি বের করতে চাই তাহলে এটা কি হবে ভাইয়া? ভি যদি বের করতে চাই তাহলে এটার অবস্থা কি দাঁড়ায়? ওমেগা ক্রস আর যেহেতু, তার মানে ওমেগাকে আগে লিখতে হবে। এইবার তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো ভাইয়া আই ব্লক করলে কি হচ্ছে দেখো তো ভাইয়া, y ইনটু ওমেগা এক্স মাইনাস সরি z ইনটু ওমেগা y মাইনাস y ইনটু ওমেগা z। j ব্লক করলে কি হচ্ছে ভাইয়া, z ইনটু ওমেগা এক্স মাইনাস x ইনটু ওমেগা z। কে ব্লক করলে কি হচ্ছে ভাইয়া, y ইনটু ওমেগা এক্স মাইনাস x ইনটু ওমেগা y। এইটা পাওয়া গেল ভাইয়া আপনার v। এখনই কার্ল অফ v যদি ক্যালকুলেট করতে চাই, কার্ল অফ v যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করা হয় ভাইয়া? আমার তো এখানে ধরবে না। এটা মনে আছে তো, গ্র্যাড অপারেটরের সাথে এইটার যদি ক্রস নেই তাহলে পরে আমরা কার্ল পেয়ে যাই সেইটা। তাহলে আই জে কে, কার্লের জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমাদের দরকার ছিল। ভালো করে এই প্রমাণটা পড়ে যান। ইসাহাক স্যারের বইয়ে প্রশ্ন আছে, উত্তর নাই, তাই পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক হাই। ঠিক আছে, ইসাহাক স্যারের বইয়ে প্রশ্ন আছে, উত্তর নাই। একটা করব, বাকিগুলো ছেড়ে দেব ভাইয়া আপনাদের নামে। একটা করলেই আমরা সিকোয়েন্স পেয়ে যাব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, একটা করলেই আমরা সিকোয়েন্স পেয়ে যাব। ভাই একটা করছি, খালি আই ব্লক করলাম। তাহলে আই ব্লক করলে এটা গেল গা, এটা গেল গা, থাকলো হচ্ছে এইটা। ভাই দেখেন তো y এর রেসপেক্টে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এইখানে থাকবে হচ্ছে ওমেগা এক্স মাইনাস ওইটা হয়ে যাবে 0, আর ফর্মুলার মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস। z এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হয়ে যাবে ওমেগা এক্স মাইনাস 0 এত আই, তারপর z এ নিয়ে কিছু একটা হবে। দেখতে পাচ্ছেন ভাইয়া ওমেগা এক্স আর ওমেগা এক্স যোগ করলে কত হয় ভাইয়া? ভাই এরকম করে পরের গুলো পাবেন ভাইয়া। আপনি ফাইনালি যেটা পাবেন সেটা হচ্ছে 2 ইনটু ওমেগা এক্স আই প্লাস ওমেগা ওয়াই জে প্লাস ওমেগা জেড কে। তার মানে বুঝতে পারছেন এটা হচ্ছে 2 ওমেগা। তাই লিনিয়ার ভেলোসিটির যে কার্ভ সেইটা হচ্ছে টুয়াইস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, টুয়াইস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। ভাই আপনার রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের অঙ্ক করা বাকি আছে, যেটা আমরা বৃহস্পতিবার রাতে করব। আমরা বৃহস্পতিবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের অঙ্ক করব ভাইয়া। বুঝি না ভাইয়া? বুঝি না? রাত 11টা।
যারা ম্যাথ করবেন না তারা গেলে হন, যারা ম্যাথ করবেন না তারা গেলে হন। হ্যাঁ ম্যাথ গ্রুপ ওয়ালাইকুম আসসালাম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এ শিশির তুই কি ম্যাথ ক্লাস নিবি না? তুই কই হাতটা তোল। আচ্ছা কি অবস্থা? জাসিয়া আসিস?